আবার আমন্ত্রণ একুশে বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ং গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন রাজিউর রহমান, সিএসসিতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রণ আপনাকে। সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। আর এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 18 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 5800 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি নেগেটিভ রয়েছে 4 পয়েন্ট এবং অবস্থান করছে 2129 পয়েন্টে। আর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে 735 কোটি টাকার বেশি। আর এখনো পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দর হারিয়েছে 189টি, দর বৃদ্ধি পেয়েছে 107টি, সেখানে 30টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রথমে রয়েছে ডোরিন পাওয়ার, দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএকে সিরামিক, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইফাদ অটোজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং কনফিডেন্স সিমেন্ট। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে টপ গেইনার্সের তালিকায় প্রথমে রয়েছে সাফার রিফ্যাক্টরিজ, দ্বিতীয় অবস্থানে রয়েছে জুট স্পিনার্স, পণ্য সিরামিক রয়েছে তৃতীয় অবস্থানে এবং চতুর্থ অবস্থানে অবস্থান করছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আর টপ লুজার্স তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে বিডি ওয়েল্ডিং, গ্লোবাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং পরবর্তীতে রয়েছে বিআইএফসি, বিএসআরই এবং ঢাকা ডাইং। এছাড়া সেক্টর ওয়াইজ লেনদেনগুলোর মধ্যে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর ছাড়া বাকি সবগুলো সেক্টরে নেগেটিভ ট্রেন্ড রয়েছে। এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ড রয়েছে ব্যাংকিং সেক্টর, সিমেন্ট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। রাজিউর, আপনাকে ধন্যবাদ। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিনের শুরু থেকে প্রায় 1 ঘন্টা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হলেও এরপর থেকে টানা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 51 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে অবস্থান করছে 18,014 পয়েন্টে। সিলেক্টেড ক্যাটাগরি ইন্ডেক্সটি 27 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 10,889 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি 34 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 15,817 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 43 কোটি টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর হারিয়ে লেনদেন হচ্ছে 152টি প্রতিষ্ঠানের, অন্যদিকে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে 73টি প্রতিষ্ঠানের। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থান করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইফাদ অটোস। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আমান ফিড, রয়েছে আরএকে সিরামিক্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, জেনারেশন নেক্সট, এছাড়াও রয়েছে বেক্সিমকো, কেয়া কসমেটিক্স এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এছাড়া টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থান করছে মুন্নু সিরামিক, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন কেবলস এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। এছাড়া টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান করছে বিডি ওয়েল্ডিং, দর হারিয়েছে 10%, দ্বিতীয় অবস্থান করছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল। এছাড়া সেক্টরস মুভমেন্টে দেখা যাচ্ছে সবকটি সেক্টরে প্রায় নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে, শুধুমাত্র সিরামিক সেক্টরে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। মাহবুব, রাজু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ক্যাম্পেইন ফর রেভিনিউ বাংলাদেশ সিআরবি নির্বাহী পরিচালক মোহাম্মদ মহসেন। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা জানি যে নতুন ভ্যাট আইন 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে, তাহলে ভ্যাট থেকে যে রাজস্ব ঘাটতি মেটানোর কথা ছিল সেটি কিভাবে সম্ভব হবে? আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমাদের চিন্তা করতে হবে সেটা ভ্যাট আইন থেকে সরকার পিছিয়ে গেল 2 বছরের জন্য। অনেকেই এটাকে অপোজ করেছে, বাট আমি বলবো যে একটা লাগামহীন পরিবেশের ভিতরে ভ্যাট আইনটাকে, অর্থাৎ কোনো রকম প্রিপারেশন ছাড়া যে অবস্থাটা ছিল তার মধ্যে ভ্যাট আইনটাকে ইন্ট্রোডিউস না করে গভর্নমেন্ট একটা মানে শুভ বুদ্ধির কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে আমাদের অর্থনীতির জন্য। কারণ ভ্যাট নিয়ে আমরা যদি গ্লোবাল মার্কেটের পুরোটা পৃথিবীর বিভিন্ন দেশের যেখানে আগে ইন্ট্রোডিউস হয়েছে ভ্যাট, তাদের যে হিস্টোরিক্যাল রেকর্ড অথবা পারফরমেন্স যদি আমরা দেখি, তাদের অভিজ্ঞতাটা দেখি, তা দেখবো যে অভিজ্ঞতাটা কারো ভালো ছিল না। আমি জাস্ট 2-3টা উদাহরণ দিই। সে জাপানে যখন ভ্যাট ইন্ট্রোডিউস করা হলো তখন 3% হারে ভ্যাট ইন্ট্রোডিউস করা হয়েছিল, বাট তারা ইন 1998 অর্থাৎ আফটার ইন্ট্রোডিউসিং ভ্যাট ইন জাপান, তার জাস্ট 6-7 বছরের ভিতর ভ্যাটটাকে প্রায় ডাবল রেটটা করে ফেললো। 5% রেট যখন ইন্ট্রোডিউস করা হলো ইন 98-এ, তারপর জাপান একটা রিসেশনের ভিতর ঢুকে গেল, যেখান থেকে এখনো পর্যন্ত জাপান বের হয়ে আসতে পারেনি। দ্বিতীয় হচ্ছে আমরা যদি ইউকের কথা চিন্তা করি, ইউকেতে যে ভ্যাটটা ইন্ট্রোডিউস করা ছিল 10%, সেখান থেকে 17.5%-এ পৌঁছে গিয়েছিল, অলমোস্ট ডাবল। তারপরে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির
রেকর্ডও আমরা যদি দেখি হিস্টোরি, তাহলে দেখবো যে ভ্যাটটা যেখানে ইন্ট্রোডিউস করা হয় ওখান থেকে প্রায় ডাবল হয়ে যায়। এটা হচ্ছে ভ্যাটের উপর সরকারের এতখানি নির্ভরতা বেড়ে যায়, কিন্তু তার এফেক্টগুলি কি পড়ে। জাপানে আমরা একটা রিসেশন দেখেছি, ইউকেতে রিসেশন দেখছি অলরেডি, এবং ইউকে গভর্নমেন্ট কি করেছে, ভ্যাটকে 17.5% থেকে কমিয়ে 14% নিয়ে আসছে। এখন সেখানে কমিয়ে এনেছে বিকজ তারা ব্রেক্সিট করছে এবং তাদের যে কনজাম্পশন লেড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। আমার ইকোনমির অবস্থাও এক্সপোর্ট ওরিয়েন্টেড বা এক্সপোর্ট লেড আমরা ডেভেলপমেন্টে ছিলাম, বাট আমাদের কি হচ্ছে, রপ্তানি কমে যাচ্ছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টর নির্ভর রপ্তানি, সেটা আমাদের অলরেডি কমে যাচ্ছে। এই মুহূর্তে ভ্যাট 15% ফ্ল্যাট রেটে ইন্ট্রোডিউস করা হলে আমাদের কি হতো অর্থনীতি, সেটা নিয়ে বিস্তারিত অর্থনৈতিক গবেষণা বলতে যা বোঝায় সেটা কেউ করেনি এখনো পর্যন্ত। এমনকি সিপিডির মতো প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে ভ্যাট যদি ইন্ট্রোডিউস করা হয় তাহলে মূল্যস্ফীতি বাড়তে পারে। হোয়াই? ফ্রম ইকোনমিস্ট আমরা এই ধরনের জিনিসকে এক্সপেক্ট করি না, আমরা এক্স্যাক্টলি জানতে চাই যে কতটুকু বাড়বে এবং কেন বাড়বে। তো এই ধরনের কাজগুলি করা হয়নি। যেটা আমেরিকান মার্কেটে, তাদের ওখানে ভ্যাট নাই, সেখানে আছে হচ্ছে সেলস ট্যাক্স। আমাদেরকে বুঝতে হবে টোটাল ট্যাক্সেশনের দুইটা রকমের পথ আছে, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্সের উপর। ইনকাম ট্যাক্সটাকে অনেক দূর পর্যন্ত বাড়ানো যায় না, কারণ এর কিছু সাইড এফেক্ট আছে। একটা হচ্ছে যদি ট্যাক্স অনেক রেট হাই হয় তাহলে হচ্ছে দেখা যায় যে টোটাল ট্যাক্স রেভিনিউ কমে যায়, এটাকে বলা হয় ল্যাফার কার্ভ বা ল্যাফার রিলেশনশিপ ইন ইকোনমিক্স। আরেকটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপর নেগেটিভ প্রভাব ফেলে। ফলে সব গভর্নমেন্ট বা সব দেশের রাজস্ব সেক্টররা তারা চায় যে ডাইরেক্ট ট্যাক্স ছাড়া ইনডাইরেক্ট ট্যাক্সের উপর নির্ভরতা, সেটা হতে পারে সাধারণত যেটাকে বলা হয় ইকোনমিক সেন্সে কনজাম্পশন ট্যাক্স। আমরা এখন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি কান্ট্রি, এই জায়গাতে আমাদের এক্সপোর্ট লেড ডেভেলপমেন্ট বা গ্রোথ যেটা আছে সেটার দিকে আমরা যদি তাকাই তাহলে আমাদের বিনিয়োগ পরিবেশের ভিতর দেখতে পাচ্ছি যে আমাদের বিনিয়োগ স্থবিরতা, বিনিয়োগ বাড়ছে না, রেট অফ ইন্টারেস্ট ফল করছে। আমরা অন্যদিকে তাকাচ্ছি যে বিনিয়োগ পরিবেশ ভালো না, এটা না ওইটা না, ভালো না, ব্যবসায়িক ইজিনেস যেটা সেই দিকে আমরা পৃথিবীর তলানির দিক থেকে 12-14 নম্বর কান্ট্রিতে ইত্যাদি ইত্যাদি ইন্ডিকেটরস থাকে। বাট ইন্টারেস্ট সেন্সিটিভিটি অফ ইনভেস্টমেন্ট যদি আমাদের দেশে সত্যিকারভাবে থাকতো আমরা বিনিয়োগটাকে অত্যন্ত উপরে পর্যায়ে দেখতে পারতাম। এখন এই যে ভ্যাটটাকে ইন্ট্রোডিউস করা হলে যেটা ঘটতে পারতো সেটা হচ্ছে আমাদের কনজাম্পশন সেক্টরের উপর একটা বড় ধরনের প্রভাব পড়তে পারতো। কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ কনজিউমারের অ্যাক্সেস টু ফাইন্যান্স টু কনজাম্পশন এটা নাই। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে কোনো সময়, কিন্তু বলছি যে এইটার কারণে আমরা যে রিসার্চগুলি করছি, যে ডাইনামিক জেনারেল ইকুইলিব্রিয়াম একটা মডেলিং এর মাধ্যমে টোটাল রিসার্চ, অর্থাৎ কোন সেক্টরে কিভাবে প্রভাবটা ফেলতে পারে এই ভ্যাট, এটা আমাদের দেশটা করেনি, করা উচিত ছিল। 1, 2 আমাদের এনবিআর তারা কি তৈরি ছিল এই ভ্যাটটাকে নিয়ে কাজ করতে? নো। ভ্যাটের ভিতর যেটা আছে বিভিন্ন ইন্টারমিডিয়েটস এর ভিতর তারা যে ভ্যাটটাকে পে করবে, করার পর সেই রিইম্বার্সমেন্ট গভর্নমেন্টের কাছ থেকে আদায় করে নেবে, এটা কি সহজসাধ্য কাজ? আমাদের দেশের অভিজ্ঞতা কি বলে যে সরকারি অফিসার তার বেতন বা বোনাস ইত্যাদি যদি নিয়ে আসতে হয় তাহলে সরকারি প্রতিষ্ঠানকে ঘুষ দিয়ে নিয়ে আসতে হয়। এখন আপনি ভ্যাট পে করছেন, সেই ভ্যাটকে আদায় করে নিয়ে আসতে পারবেন, এটা নিশ্চয়তাটা কোথায়, এটা স্মুথনেস কোথায়? তো ব্যবসায়িক পরিবেশটাকে আরো নষ্ট করতো। এই কারণে আমি বলবো যে অত্যন্ত শুভবুদ্ধির কাজ করেছে সরকার, আমি সাধুবাদ জানাই যে এই মুহূর্তে ভ্যাটকে ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন নেই। আস্তে এগোতে হবে, এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে। এনবিআর এর সক্ষমতা বাড়ানোর জন্য দেশের বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলিতে এই ধরনের রিসার্চ অথবা পলিসি ওরিয়েন্টেড সেক্টর গড়ে উঠতে হবে যারা সরকারের সাথে কাজ করবে। এটা হচ্ছে প্রথম দিক। বিনিয়োগ স্থবিরতার ব্যাপারে ভ্যাটের ইন্ট্রোডিউস হওয়ার কারণ, এইটাকে যদি আমরা ধরি যে প্রত্যেক ব্যবসায়ীর ভিতর, প্রত্যেক কনজিউমারের ভিতর এক্সপেকটেশনস বলে একটা জিনিস কাজ করে, অর্থাৎ সামনে কি হবে ওইটাকে ভিত্তি করে আমাদের বিনিয়োগটা এত উৎসাহিত হচ্ছে না। অর্থাৎ সবাই ভাবছে যে আমরা কি আসলে ব্যবসা বান্ধব পরিবেশ আসলে সরকার তৈরি করতে পারবে কিনা। আমার সদিচ্ছা থাকায় এক, আর আমার সামর্থ্য থাকা হচ্ছে আর এক। সরকারের সদিচ্ছা আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু সরকারের সামর্থ্য আছে কিনা, সরকারের সামর্থ্যটা কোত্থেকে আসে? পলিটিক্যাল লিডারদের কাছ থেকে? নো, সরকারের সামর্থ্য আসে কিন্তু সরকারের এক্সিস্টিং আমলাতন্ত্রের যে অস্তিত্ব আছে তাদের ভিতর দিয়ে। ওই এক্সিস্টিং আমলাতন্ত্রের ভিতর দিয়ে আমরা এই কাজটা করাতে পারবো কিনা? আমি বলছি যে না, আমরা যদি পারতাম আমাদের বিভিন্ন সেক্টরে আমরা একই জিনিস ঘুরে ফিরে বারবার দেখতে পারতাম না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, প্রতিবার দেখবেন যে রাজস্ব ব্যয়ের যে ছাড়টা, সেই ছাড়টা প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিকের শেষে গিয়ে শুরু হয়, চতুর্থ প্রান্তিকে সমস্ত ছাড় দেওয়া হয়। ফলে দেখা যায় যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে আমাদের দেশে অত্যন্ত কম। আমরা ওইটা নিয়েও কথা বলি না, চিন্তা করি না। কেন কম হচ্ছে? সরকারের সদিচ্ছার অভাব না, সরকারের সামর্থ্যের অভাব। এটার ক্ষেত্রে আমি আবার বলছি যে আমি বলছি না যে এটা এমপি অথবা যারা পলিটিক্যাল লিডার আছেন তাদের সামর্থ্যের ব্যাপার, তাদের সামর্থ্য অসামর্থ্য এটা এর সাথে জড়িত না। এটার জন্য যেটা জড়িত যারা মাঠ লেভেলে
মানে এক্সিকিউটিভস অর্থাৎ গভর্নমেন্ট এক্সিকিউটিভস কারা, সরকার আমলা বাহিনী, তারা কাজটা করতে সমর্থ না। এই জায়গার সক্ষমতা বাড়াতে হবে যেভাবে হোক। আর আরেকটা হচ্ছে এনবিআর, এত ছোট একটা জায়গা, যে জায়গাটার মানে সক্ষমতা এবং যে জায়গাটা সাইজ না বাড়ে এত বড় কালেকশনের ভার তাদেরকে দিলে কিভাবে সম্ভব? আপনি দুইজন মানুষকে যদি বলেন যে তোমরা এখন 2 কোটি টাকা মানে কালেক্ট করতে পারো, এখন সামনের মাস থেকে 20 কোটি টাকা কালেক্ট করতে হবে, এটা সম্ভব না, তারা পারবে না। এরপরে আরও আছে হচ্ছে জনগণের মধ্যে ভীতি, যে ট্যাক্স ভ্যাট ইত্যাদিকার বিষয়গুলি নিয়ে, কারণ জিনিসগুলি সবার কাছে আবছা আবছা, কারণ হচ্ছে তারা কেউ এক্সপার্ট না। ফলে যে জিনিসটা হয় যে তারা এই বিষয়গুলিকে নিয়ে ভীতির মধ্যে পড়ে এবং সাধারণ ব্যবসায়ীরা চিন্তা করে যে এর প্রভাবটা কি পড়তে পারে। যেহেতু কোনো ইকোনমিক অ্যানালিসিস হয় না, আমাদের দেশের সাধারণ মানুষের মতোই সবাই কথা বলে, তো ইকোনমিস্টদের কাজ হচ্ছে ইকোনমিক অ্যানালিসিস দিয়ে সঠিকভাবে সরকারকে, পলিসি মেকারদেরকে বুঝানো যে এই জিনিসগুলি ঘটতে পারে। ব্যবসায়ীরাও সেইগুলি কিনতে প্রস্তুত বা জানতে ইচ্ছুক, তারা যদি জানে একটা পরিবেশ তৈরি হবে, বিনিয়োগ বাড়বে। তাহলে আপনি কি মনে করছেন যে আসলে ভ্যাটের হারটা আসলে কত হওয়া উচিত এবং আসলে ভ্যাটের পরিধি আসলে কিভাবে বাড়ানো যায় ছোট করে? আচ্ছা, একেবারেই আমাদের ভ্যাটের হার কত হওয়া উচিত? আমরা যদি বড় বড় দেশের দিকে তাকাই, তা আমাদের 15% ভ্যাট বা এর থেকে বেশি ভ্যাট আছে উন্নত দেশের কোথাও নেই, অনুন্নত দেশে আছে। এখন আমরা যদি মনে করতে চাই যে আমরা একটা মধ্য আয়ের দেশে উন্নত হব, তাহলে আমাদের ভ্যাটের হার আমার হিসাবে 10 থেকে 12%-এর ভিতর থাকা উচিত, এর বেশি যাওয়া উচিত না। কারণ ভ্যাটের একটা টেন্ডেন্সি থাকে যে ভ্যাট যারা নিয়ে কাজ করেন তাদের ভিতর টেন্ডেন্সি থাকে আয়টাকে মানে বাড়ানোর জন্য অথবা স্মুথনেসটা রাখার জন্য রেটটাকে বাড়ানোর একটা চেষ্টা থাকে। এবং হিস্টোরিক্যাল ডাটা ওয়ার্ল্ডের সমস্ত দেশ থেকে আমরা জানি যে এটা একটা টেন্ডেন্সি হচ্ছে ডাবল হট। সুতরাং আমাদের দেশে আমরা যদি 15%-এ মানে নিয়ে যাই, তাহলে একটা টেন্ডেন্সি থাকবে এটা 25 থেকে 30%-এ ইন্ট্রোডিউস করার জন্য বিভিন্ন রকম প্রেশার গ্রুপ তৈরি হবে একসময়। তো সেটাতে আমি না গিয়ে বলছি যে 10 থেকে 12%-এর ভিতরে থাকতে হবে এবং ফ্ল্যাট রেটে যদি এটাকে করে তাহলে অনেক সমস্যা আছে। তার থেকে বড় জিনিসটা হচ্ছে এটাকে নিয়ে এখন থেকেই বিস্তারিত একেবারে ইন ডিটেইলসে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে ক্রমাগত মানে বসে রাউন্ড টেবল টক হোক, আর বিভিন্ন রিসার্চ প্রোগ্রাম হোক, সেমিনার হোক, সিম্পোজিয়াম হোক ইত্যাদির মাধ্যমে টোটাল ভ্যাটের স্ট্রাকচার আমাদের মতো করে আমাদেরকে তৈরি করতে হবে। কারণ জাপান অথবা ইউকের স্ট্রাকচার আমাদের মতো না। আমেরিকার অভিজ্ঞতাটা আমি এখানে একটু শেয়ার করতে চাই। তারা সেলস ট্যাক্সের উপর নির্ভরশীল, কনজামশন ট্যাক্সটাকে তারা ভ্যাট হিসাবে ইন্ট্রোডিউস না করে সেলস ট্যাক্স হিসেবে ইন্ট্রোডিউস করে। তারা চিন্তা করেছিল যে আমরা ভ্যাট ইন্ট্রোডিউস করবো কিনা, তারপর তারা অসংখ্য রিসার্চ করেছে এবং তারা দেখেছে যে এটা তাদের ইকোনমির জন্য, তাদের গ্রোথের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, আনএমপ্লয়মেন্টের জন্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, ফলে তারা পিছিয়ে গেছে। অর্থনীতি আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ক্যাম্পেইন ফর রেভিনিউ বাংলাদেশ সিআরবির নির্বাহী পরিচালক মোহাম্মদ মহসেনের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। নতুন অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা $38 বিলিয়ন। আমরা জানি যে আমাদের রপ্তানি সবচেয়ে বড় খাত পোশাক খাত, কিন্তু সেখানে গ্রোথ কিন্তু অনেক কমে যাচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন আসলে কতটুকু সম্ভব? আচ্ছা, যেটা হচ্ছে লক্ষ্যমাত্রা যেটা থাকে সেটাকে অর্জন করতে হলে যে পরিবেশগুলি থাকা দরকার, স্পেশালি আমাদের আরেকটা জিনিস দেখানো উচিত যে আমি যতই চেষ্টা করি না কেন, আমার যদি কম্পিটিটর যারা আছে, গ্লোবাল কম্পিটিটর, তারা যদি আমার সম্বন্ধে নেগেটিভ মার্কেটিং করে, তাহলে হচ্ছে আমার কিন্তু প্রসপেক্টটা কমে যায়। তো আমাদের দেশের জন্য আমার দেশের ভিতর থেকে কিছু নেগেটিভ মার্কেটিং হচ্ছে এবং বাইরের জগৎ থেকে কিছু নেগেটিভ মার্কেটিং হচ্ছে। যারা আমার কম্পিটিটর প্রত্যেকে তার স্বার্থেই কিন্তু কাজটা করছে। এটা এমন না যে আমার ডুবাই দেওয়ার জন্য, তার নিজের ভালোর জন্য এটা করছে। সুতরাং আমরা এখানে একটু মার খেয়ে যাচ্ছি। বিষয়গুলির দিকে চিন্তা করেন যে একটা, যেমন আজকের পত্রিকাতে একটা আছে যে অ্যান্টি ড্যাম্পিং এর কারণে আমাদের শুধু মানে হাইড্রোজেন পারঅক্সাইডের উপর মানে করা হয়েছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা অ্যান্টি ড্যাম্পিং ট্যাক্স ইম্পোজ করেছে, সেটা বাংলাদেশের উপর, যে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিটিটর যারা, তাদের থেকে বেশি মাত্রায় ইম্পোজ করেছে। তো এই যে ইম্পোজিশন, ইন্ডিয়ার সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও আমরাই কিন্তু সাফারার। তো এই কাজগুলি কিন্তু ব্যবসায়ীরা করতে পারবে না। এটা গভর্নমেন্টের একটা পর্যায়ে থেকে এই জিনিসগুলিকে টেক কেয়ার করার জন্য, অর্থাৎ এই যে কাজটা যাদের করা উচিত, সংশ্লিষ্ট যে জায়গাগুলি, সেই জায়গাগুলি এইটা নিয়ে কি কখনোই কাজ করেছে কিনা, আগে যখন অ্যান্টি ড্যাম্পিং এর ব্যাপারগুলি নিয়ে কথা হয়েছে তখন কি তারা লবিং করেছে কিনা, অথবা তাদের সাথে কমিউনিকেট করেছে কিনা প্রপারলি। এরকম ক্ষেত্রগুলি, যে আমরা এত ছোট ছোট সেক্টরের কথা বলছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে নেগেটিভ মার্কেটিংটা অথবা নেগেটিভ ইম্প্যাক্ট কিভাবে আসে। আমাদের যে মূল সেক্টর সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে আমরা জানি একের পর এক গার্মেন্টস সংক্রান্ত নানা রকম রানা প্লাজার মতো একটা বড় ঘটনা সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। আমি তখন ইউরোপে ছিলাম, ইউরোপে দেখেছি প্রোটেস্ট হয়েছে, এগেইনস্ট ব্লাডের মেখে প্রোটেস্ট হয়েছে যে বাংলাদেশের জিনিস কেনা বন্ধ করতে হবে।
তো এই যে জিনিসগুলি হয়েছে ওটা রাস্তাঘাটে তারা অনেকে কিনে না। আমি অনেক মানুষকে জানি যে বাংলাদেশে তৈরিকৃত গার্মেন্টস তারা কিনবে না, দাম বেশি দিয়ে অন্যদেরটা কিনবে। কারণ হচ্ছে তাদের ধারণা হচ্ছে যে এখানে এক্সপ্লয়েট করা হচ্ছে শ্রমিকদেরকে একেবারে মধ্যযুগীয় কায়দায়, বাট ঘটনাটা সেরকম না। তো এগুলি যাদের দেখাশোনা করার কথা, দেখভাল করার কথা, বরঞ্চ প্রধান 10টি কোম্পানির মধ্যে আমাদের মনে হয় 7টি ভালো আমরা মানে ভালোগুলির ভিতরে প্রথম দিকের ভিতরে আছে, কিন্তু আপনি যেভাবে হোক না কেন আপন ঢোল আপনি বাজা বলে একটা ব্যাপার আছে। আমার ঢোলটাকে ঠিকভাবে বাইরের জগতে প্রকাশ করার দায়িত্ব একই সাথে আমার দেশের এই কাজটা এখন কে করবে? ব্যবসায়ীরা না, সরকারি পক্ষ থেকে যদি করতে হয়। এখন ওই জায়গায় চলে আসলাম যে তাদের ভিতর এই সদিচ্ছা এবং এই সক্ষমতা আছে কিনা। আমি সবসময় বলি যে সদিচ্ছা থাকলেও অনেক সময় সক্ষমতা না থাকার কারণে সবাই পারে না। প্রতিটা স্টুডেন্ট যে চায় আমি ফার্স্ট হব, বা তার সক্ষমতা না থাকার জন্য একজন গিয়ে ফার্স্ট হয়, বাকিরা জুড়ে পড়ে। তো আমার এই সক্ষমতাগুলি বাড়াতে হবে। তো লক্ষ্যমাত্রা ওই যে জায়গাটা আছে, লক্ষ্যমাত্রার নিয়ে কোনো মানে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে অন্যত্র। অর্থাৎ যে বিভিন্ন যে প্রসেসের বা যে মেকানিজমের ভিতর দিয়ে রপ্তানিটা হয়, সেই রপ্তানির জায়গায় নানা রকমের অসঙ্গতিমূলক কার্যকলাপ থাকে, যার জন্য হচ্ছে মানে রপ্তানিটা পিছিয়ে যায়। যেমন লিডিং টাইম যেটা, সেটাকে মিট করতে না পারা, তারপরে লিড টাইম মিট করতে না পারা, যে সময় ডেলিভারি করার কথা সেটা না করা, কোয়ালিটি অ্যাসুরেন্সটা ঠিক মতো না দিতে পারা। তারপরে যে এখন যে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ আছে, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, তাদের যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার কমপ্লায়েন্স আছে, তারা বলছে আরো বেশি সময় ধরে তারা এখানে থাকতে যাচ্ছে, আরো 3 বছর বেশি। কেন থাকতে যাচ্ছে? কমপ্লায়েন্স। আমাদের ভিতর আমরা একটা দেখেছি যে আমাদের ভিতর জাতিগতভাবে কি একটা জিনিস প্রবণতা কাজ করে, যে আমরা খুবই মায়োপিক, অর্থাৎ খুবই স্বল্প দৃষ্টি সম্পন্ন। আমার যে সোনার হরিণটা আছে, সেই সোনার হরিণ সোনার হাঁসটাকে, ডিম পড়া হাঁসটাকে পেট কেটে আমি সবগুলো সোনার ডিম করতে যাচ্ছি। আমরা যদি একটু মানে দূরদৃষ্টি সম্পন্ন হতাম, আমরা যদি লম্বা সময় আমরা চিন্তা করতাম, তাহলে আমাদের এই রপ্তানির প্রবৃদ্ধিগুলি আরো বাড়তো। আমরা তো পৃথিবীর 1 নাম্বার গার্মেন্টস রপ্তানি কারক হতামই, হয়তো 50 ইয়ার্স অথবা 100 ইয়ার্স ধরে পজিশনটা ধরে রাখতে পারতাম, এখনো সম্ভাবনা আছে। বাট সরকারের পক্ষ থেকে পজিটিভ মার্কেটিং এবং বাইরের জগতে যে নেগেটিভ মার্কেটিংগুলি হচ্ছে, যেগুলির কারণে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাধাটা মূলত ওই কারণে আসে, বিভিন্ন চ্যানেল দিয়ে। আমরা পরে সেগুলিকে নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে হচ্ছে ওই নেগেটিভ মার্কেটিং ধরে আসে। নেগেটিভ মার্কেটিং একটা অংশ দেশের ভিতর থেকে যায়, আর একটা যায় হচ্ছে বিদেশেই তৈরি করা হয়। এখন ওই জায়গাটার সাথে বিনিয়োগের একটা সম্পর্ক আছে। আমরা যখন বিনিয়োগ করছি, বিনিয়োগের একটা অংশ কমপ্লায়েন্সের দিকেও দিতে হবে, রিসার্চের দিকে দিতে হবে, যে দুইটা দিক একেবারেই অবহেলিত আমাদের দেশে। সুতরাং এই বিনিয়োগে বৃদ্ধির যে জায়গাটা, বিনিয়োগ বাড়ছে না, এর পিছনে নানা রকম কারণ আছে, অল্প কথায় বলা যাচ্ছে না। একটা বড় কারণ হচ্ছে ব্যবসার যে সহজতা, অর্থাৎ সহজ মানে ব্যবসা বান্ধব যে পরিবেশ, এই পরিবেশের দিক থেকে আমরা কিছুটা ঘাটতিতে আছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ব্যবসা করতে যদি হয়, তাহলে ব্যবসার জন্য যে আরো ফ্যাসিলিটিসগুলি দরকার, সেই ফ্যাসিলিটিসগুলির অনেক অপর্যাপ্ততা আছে। আরেকটা আছে দক্ষ জনবলের, অর্থাৎ যেখানে যাকে দরকার সেই জায়গাটা খুঁজে। আমাকে একাধিক প্রতিষ্ঠান বলেছে, ভাই আমাকে এই রকমের একজনকে দেন, একজনকে খুঁজে পাচ্ছি না। তো এই একটা সক্ষমতা আমাদের মানে অসক্ষমতা রয়ে গেছে, সেই সক্ষমতাটা বাড়াতে হবে। এবং বাড়াতে হলে সরকার এবং সংশ্লিষ্ট মানে যে অ্যাসোসিয়েশনগুলি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, এটা একপক্ষীয় কাজ না। আচ্ছা, একদম শেষ পর্যায়ে জানতে চাইবো যে আপনি দেশে এবং দেশের বাইরে পুঁজিবাজারে অনেক কাজ করেছেন, তো কি মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের পুঁজিবাজারকে? আমি আমাদের বাজার নিয়ে, আমাদের পুঁজিবাজারকে নিয়ে আমি হচ্ছে সুপার বুলিশ। আমি মনে করি আমাদের পুঁজিবাজার এখন যে জায়গায় আছে সেখান থেকে অনেক বড় হবে। আমি মনে করি যে এটা 4-5টা সিঙ্গাপুরের মতো একটা ফাইন্যান্সিয়াল হাব হবে। কিন্তু এক্সিস্টিং যে সিনারিও, সেটা দিয়ে এটা হতে পারে না। অ্যাসেট ক্লাসের ভিতর মাত্র একটা অ্যাসেট দিয়ে আমাদের পুঁজিবাজার তৈরি, সেটা হচ্ছে ইকুইটি। আমাদের কোনো বন্ড মার্কেট নেই, আমাদের ডেরিভেটিভস মার্কেট নেই, আমাদের ফিউচার মার্কেট নেই, আমাদের কমোডিটি মার্কেট নেই। যেখানে নেপালের মতো দেশের, ইন্ডিয়াতে তো আছেই, নেপালের মতো দেশে কমোডিটি মার্কেট আছে, ফিউচার আছে, ডেরিভেটিভস আছে, সব আছে। আমার এখানে আমরা বন্ড মার্কেটটাকে এস্টাবলিশ করে উঠতে পারিনি। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমরা যদি তাকাই, যে ওয়াল স্ট্রিট, এটা নাম হচ্ছে স্ট্রিট। হোয়াই স্ট্রিট? স্ট্রিট হচ্ছে এই কারণে যে স্ট্রিটে কেনা বেচা হতো। কি স্ট্রিটে কেনা বেচা হতো? ইকুইটি। আর বন্ড ট্রেড কারা করতেন? এলিট শ্রেণীরা। ফলে বলা হয় যে এলিটরা বন্ডে ট্রেড করে, আর যারা, আমি এটা করে না, তখনকার সময় কাউবয়রা হচ্ছে স্টক ট্রেড করতো। এই যে কনসেপ্টটা তখন ছিল, কখনো আমেরিকান পুঁজিবাজারের ইতিহাসে দেখা যাবে না যে কখনো পর্যন্ত এলিট শ্রেণীরা হচ্ছে ইকুইটির কাজ করতো। ইকুইটির কাজে মানে এলিট শ্রেণীরা ঢুকেছে বহু পরে, হয়তো 100 বছর বা 80 বছর আগে। কিন্তু এই যে বন্ডের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট একটা ইকোনমির ভিতর যোগান দেয়, সেটাকে আমরা পুরোপুরি উপেক্ষিত রেখে আমরা আগানোর চেষ্টা করছি। ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা ব্যাংক আইনকে পরিবর্তন করার চেষ্টা করছি, যেন পাওয়ার সেক্টরের জন্য আমরা লোন পেতে পারি।
হোয়াই ব্যাংক সেক্টরের আইন সেটা আমাদের পরিবর্তন পুঁজিবাজার করতে হবে? থেকে নিতে আমরা পারি। পুঁজিবাজার থেকে নিতে পারি, আমরা বন্ড ইন্ট্রোডিউস করছি না। আমাদের দেশের জন্য যদি বড় বড় কাজকর্ম করার দরকার পড়ে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার পড়ে, আমরা সভরেন বন্ড ছাড়তে পারি। সেই জায়গায় আমাদের বাংলাদেশের সক্ষমতা অলরেডি অর্জন করে ফেলেছে। বাট এখানে যে বললাম যে আমাদের সদিচ্ছা আছে, আমরা বারবার বলছি চাই চাই চাই, বাট আমাদের সক্ষমতা, কয়জন লোক এটা নিয়ে কাজ করতে প্রকৃতভাবে আগ্রহী, এবং সরকার যদি এটাকে করে, এটা করে দেওয়ার জন্য গাদা গাদা লোক আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হয়ে আছে, আমি জানি। তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, তাহলে এইগুলিকে তৈরি করে দেওয়া সম্ভব। এটাকে ইনসাইডার্স প্রবলেম, অর্থাৎ যারা বাইরে থেকে আসতে চায়, ইনসাইডার্সরা তার আসতে দেয় না। এগুলিকে দূর করতে হবে, কারণ একটা উইন উইন সিচুয়েশন আপনাকে তৈরি করতে হবে। আপনি একা সব খেয়ে ফেলবেন, তখন কোনোভাবেই আগাবে না। পুঁজিবাজার এমন একটা জায়গা যেটাকে উন্নয়ন না করে পৃথিবীর কোনো দেশ নাই যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পেরেছে, ইনফ্রাস্ট্রাকচারকে সুপার ডেভেলপ করতে পেরেছে, অথবা জনগণের যে কল্যাণ অথবা জনগণের যে জীবনযাত্রার মান সেটাকে একটা ব্যাপারটা সুপার আমাদের পর্যায়ে বুঝতে নিয়ে হবে, যেতে পেরেছে। সরকারকে বুঝতে হবে। অনেক কম সময় অনেক কিছু আমরা জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন ক্যাম্পেইন ফর রেভিনিউ বাংলাদেশ সিআরবি নির্বাহী পরিচালক মোহাম্মদ মহসেন। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 8টায় আবার ফিরে আসবে কিছু বিজনেসে আরও আয়োজনে। আমাদের সঙ্গেই থাকুন।